গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ বাওয়ালি। প্রথম এপিসোডে আমাদের টপিক হচ্ছে এআইএফএফ ভার্সেস এফএসডিএল। এআইএফএফের সাথে এফএসডিএলের একটা মোটামুটি ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ চলছে রিগার্ডিং আইএসএল অ্যান্ড আদার ফুটবলিং অ্যাক্টিভিটিস। পুরো বিষয়টা নিয়ে আমাদের সেইভাবে আর জানতে কিছু বাকি নেই, কারণ বিভিন্ন রকম আর্টিকেলস বেরিয়ে গেছে, বিভিন্ন রকম রিপোর্টিং হয়ে গেছে। এবার বিষয়টা কোথায় দাঁড়িয়ে এবং সবথেকে বড় কথা, ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসাবে আমার ওপিনিয়ন কী রয়েছে সেটা শেয়ার করতে এই ভিডিওটা পয়েন্ট ওয়াইজ শেয়ার করব। প্রথম যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি শুরুটা কবে হয়েছিল। 2010 সালের ডিসেম্বর মাসে একটা চুক্তি হয়েছিল। তখন দ্য গ্রেট প্রফুল প্যাটেল ছিল আমাদের এআইএফএফ প্রেসিডেন্ট, এবং এফএসডিএল এর সাথে একটা চুক্তি হয়েছিল, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড। তারা আমাদের সাথে একটা চুক্তি করে 15 বছরের জন্য, মানে এআইএফএফ এর সাথে চুক্তি করে 15 বছরের জন্য, যে ইন্ডিয়ান ফুটবল টোটাল যা কিছু ডেভেলপমেন্ট রয়েছে সেটা তারা দেখভাল করবে। ইন্ডিয়ান ফুটবলে ভালো তারা চাইছে, ন্যাশনাল টিমের যা কিছু ভালো রয়েছে তারা দেখবে। নতুন একটা টুর্নামেন্ট নিয়ে আসবে যার নাম হবে ইন্ডিয়ান সুপার লিগ, যেটা 2014 থেকে শুরু হয়েছিল। এই সমস্ত কিছু হবে, 15 বছরের একটা চুক্তি হয়। এবং এই 15 বছরের চুক্তি করার সময় এফএসডিএল এআইএফএফকে বার্ষিক 50 কোটি টাকা করে দেবে। এই চুক্তিটাও কিন্তু ছিল, যেটা 2011 জানুয়ারি মাস থেকে লাগু হয়ে গেছিলো, যেটা এখনও অবধি এআইএফএফ তারা কিন্তু রিসিভ করছে। 2025 ডিসেম্বর অবধি তারা কিন্তু সেই টাকাটা রিসিভ করবে, অর্থাৎ বছরে 50 কোটি টাকা, অর্থাৎ 15 বছরে 750 কোটি টাকা এআইএফএফ পাচ্ছে এফএসডিএল এর তরফে। তার খরচা কোথায় কি হয়েছে পরে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে কাট টু দ্য সেকেন্ড পার্ট, সেটা হচ্ছে 2014 থেকে আইএসএল শুরু হলো। 2014-তে আইএসএল শুরুটা হয়েছিল এইভাবে একটা এন্টারটেনমেন্ট লিগ হিসাবে, কারণ আমাদের এখানে তখন আই লিগ চলছে। আই লিগ হচ্ছে টপ টিয়ার টুর্নামেন্ট। এটা নিয়ে তখন অনেকে বিতর্ক জানিয়েছিল, অনেকে কি বলবো, নিজেদের যে পয়েন্ট রয়েছে রেজ করেছিল, যে এটা ইন্ডিয়ান ফুটবলে ক্ষতি করে দেবে, এরকম করে কিছু হয় না। আইপিএল সেটা একটা কি বলবো এন্টারটেনমেন্ট লিগ হতে পারে, তার একটা অন্য আঙ্গিক রয়েছে। ফুটবল সেভাবে চলতে পারে না, বাট চলেছিল, এখনও অবধি চলছে। তার সিস্টেম কিছু বদল হয়েছে, তার টাইমটা অনেক বেড়েছে। 2-2.5 মাসের টুর্নামেন্ট থেকে এখন সেটা অনেক বড় হয়েছে। আমরা কোথাও লিগ ফরম্যাট দেখেছি, দুটো ধরনের ট্রফি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, অনেক বেশি করে টিমরা ইনভলভ হয়েছে, ফ্যান এনগেজমেন্ট বেড়েছে, রেভিনিউর রাস্তা দু একটা টিম দেখতে পাচ্ছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু 2014-তে যখন শুরু হয়েছিল, বেশ কিছু রিটায়ার্ড প্লেয়ার, বেশ কিছু ভালো প্লেয়ার যারা রিটায়ার করে ফেলবে, এবার তাদেরকে নিয়ে এসে লিগকে জাঁকজমক করার চেষ্টা হয়েছিল, এবং মোটামুটি একটা এন্টারটেনমেন্টের প্যাকেজ হিসাবে আইএসএল আমাদের সামনে এসেছিল, যেখানে ঝকঝকে চকচকে ছবিতে আমরা খেলা দেখতে শুরু করেছিলাম, বড় বড় প্লেয়ার দেখেছিলাম, নামি দামি সেলিব্রিটিদের দেখছিলাম বিভিন্ন টিমগুলোকে কিনতে, ক্রিকেটার, এক্স ক্রিকেটার বা বলিউড স্টার, গ্ল্যামার দুনিয়া এবং অবশ্যই স্পোর্টস দুনিয়া একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলো আইপিএলের মতো। এবার বিষয়টা হচ্ছে যে সেকেন্ড যে ম্যাটারটা রয়েছে এই ভিডিও, সেটা হচ্ছে এর পরে যে জিনিসটা ঘটেছে এই মেন টাইমের মধ্যে দিয়ে, যে এফএসডিএল এর প্রায় 5,000 কোটি টাকা লস হয়েছে। টোটাল 5,000 কোটি টাকা লস হয়েছে। এবার এই লসটা শুধুমাত্র এফএসডিএল এর না, কিন্তু এফএসডিএল বলছে এটা একটা কালেকটিভ লস, যেহেতু এফএসডিএল এর ছাতার তলাতে ব্রডকাস্টিং পার্টনাররা রয়েছে, আইএসএল এর প্রমোটাররা রয়েছে, ইনভেস্টাররা রয়েছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আইএসএল টিমসগুলো রয়েছে, কিছু ফ্র্যাঞ্চাইজিস রয়েছে, কিছু পাবলিক ক্লাবস রয়েছে। প্রত্যেকের একটা কালেকটিভ লস হচ্ছে এই টোটাল আইএসএল চলাকালীন 5,000 crores। দ্যাটস হিউজ ইন ইন্ডিয়ান ফুটবল। ইন্ডিয়ান ফুটবলে তো লাভ কিচ্ছু নেই, 5,000 কোটি টাকা যদি লস হয়ে যায় সেটা কিন্তু একটা বিরাট বড় ঘটনা। এবং এর পাশাপাশি এই 5,000 কোটি টাকা যে লস হয়েছে, তার মধ্যে কিন্তু এফএসডিএল এর তরফে এআইএফএফকে দেওয়া 750 কোটি টাকা রয়েছে, যেটাকে তারা লস হিসেবে দেখছে। কেন দেখছে? তার দুটো রিজন। নাম্বার ওয়ান, এফএসডিএল এআইএফএফকে টাকাটা দিয়েছিল ফুটবলিং ডেভেলপমেন্ট বা ফুটবলিং ইনফ্রাস্ট্রাকচারকে আরও বেটার করার জন্য। কিন্তু এআইএফএফ যেটা করেছে, যখন যারা ক্ষমতায় থেকেছে, বড় বড় পদে যারা বসেছে, তারা নিজেদের স্যালারি নেওয়ার জন্য টাকাটাকে খরচা করেছে। যেই টাকা ঢুকেছে স্যালারির জন্য টাকা বেরিয়ে গেছে। আর নাম্বার টু, যে বিভিন্নভাবে বিভিন্ন লিগ বা বিভিন্ন টুর্নামেন্ট করতে গিয়ে আননেসেসারি কিছু এক্সপেন্সেস হয়েছে। যেমন সবথেকে রিসেন্ট এক্সাম্পলটা হচ্ছে লাস্ট ইয়ারেই বোধহয় সন্তোষ ট্রফিকে সরাসরি নিয়ে চলে যাওয়া হয়েছিল সৌদি আরবে, যেটা এফএসডিএল কিন্তু একদমই সহ্য করতে পারেনি। যে টুর্নামেন্টটার সেভাবে কোনো ক্রেজ নেই, যে টুর্নামেন্টটা থেকে সেইভাবে কোনো প্রফিট নেই, যে টুর্নামেন্টটা থেকে সেইভাবে কোনো ভিউয়ারশিপ এনগেজমেন্ট নেই, কিচ্ছু নেই, সেই টুর্নামেন্টটাকে সৌদি আরবে নিয়ে যাওয়ার কী রিজন রয়েছে? সেখানে একটা হিউজ এক্সপেন্সেস, তাদের স্টেডিয়াম ব্যবহার করা, তাদের ফেসিলিটিস ইউজ করা, এবং একটা যাতায়াতের এক্সপেন্সেস রয়েছে, বিভিন্ন ধরনের
ফুটবলিং যে আদার এক্সপেন্সেস রয়েছে সব রয়েছে, আননেসেসারি এই ধরনের কিছু এক্সপেন্সেস এবং তাদের হাই স্যালারি, এটা এফএসডিএল কিন্তু একদমই মানতে পারছে না এবং সেই কারণে তারা বলছে এই যে 5,000 কোটি টাকা লস হয়েছে তার মধ্যে কিন্তু এআইএফএফকে দেওয়া 750 কোটি টাকার রয়েছে। তো এটা একটা বিরাট বড় স্টেটমেন্ট। এবার থার্ড ম্যাটারটা হচ্ছে যে নতুন একটা ফরম্যাট এফএসডিএল কিন্তু এআইএফএফ এর টেবিলে রেখে দিয়েছে। রিসেন্ট একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পর এফএসডিএল যেটা পরিষ্কারভাবে জানিয়েছে যে নতুন একটা ফরম্যাট আমরা আনতে চলেছি, যেখানে দাঁড়িয়ে কোনোভাবে কেউ কাউকে টাকা পয়সা কিচ্ছু দেবে না, কোনো ধরনের টাকা পয়সার লেনদেন হবে না। যদি আমাদের আইএসএল চালিয়ে বা ইন্ডিয়ান ফুটবলকে রান করে রেভিনিউ জেনারেট হয়, প্রফিট যদি আমরা রেভিনিউ তো জেনারেট হচ্ছে, প্রফিট যদি আমরা আর্ন করতে পারি, তাহলে আমরা নিজেদের মধ্যে একটা রেশিওতে এই টাকাকে ভাগ করে নেব। এবং সেখানে এআইএফএফ এর জন্য ধার্য হয়েছে 14%, অর্থাৎ 14 টাকা ধার্য হয়েছে। 100 টাকা যদি লাভ করি তাহলে 14 টাকা পাবে এআইএফএফ। অর্থাৎ 50 কোটি থেকে নেমে একটা আনসার্টেন অ্যামাউন্টে কিন্তু এআইএফএফ এসে পড়ে গেছে, যে বছরে 50 কোটি টাকা কিচ্ছু না করে শুধুমাত্র ঠান্ডা ঘরের মধ্যে বসে স্যুট বুট টাই পরে নিজেদের মতো করে সব কিছু খরচা করে 50 কোটি টাকা ওরা আত্মসাৎ করেছে প্রতি বছরে, যে যেভাবেই থাকুক না কেন। এবার সেখান থেকে দাঁড়িয়ে পরিষ্কারভাবে একটা আনসার্টেন অ্যামাউন্টে পুরো টিম চলে এসেছে, এআইএফএফ এর পুরো টিম। সেটাকে এআইএফএফ এত সহজে কিন্তু হজম করতে পারেনি। তারা ভেবেছিল 50 কোটি থেকে নেমে হয়তো এটা 30 কোটি হতে পারে, 35 কোটি হতে পারে, বা হাফ হয়ে গিয়ে 25 কোটি হতে পারে, তাহলেও কিন্তু সব কিছু মোটামুটি চলে যাবে। হয়তো অনেকে স্যালারি কমে যাবে, 6 লাখটা 3 লাখে নেমে যাবে, কিন্তু চলে যাবে। তারা ভাবতে পারেনি যে এই অ্যামাউন্টটা একটা আনসার্টেন অ্যামাউন্টে চলে আসতে পারে, এবং যেটা বছরে 1 কোটি টাকা হতে পারে, আবার 10 লাখ টাকাও হতে পারে, আবার জিরো হতে পারে। বছরের শেষে কেউ রসগোল্লাও খাইয়ে যেতে পারে যে দেখো আমাদের কোনো কিছু লাভ হয়নি, কিন্তু একটা রসগোল্লা তোমার প্রাপ্য, সেটা তুমি খেতে পারো। এবার এই জায়গাতে দাঁড়িয়ে পুরো ডিসকাশনটা কিন্তু আপাতত স্তব্ধ রয়েছে যে এই যে এফএসডিএল এবং এআইএফএফ এর চুক্তি, সেটা 2026 জানুয়ারি থেকে রিনিউ হবে কি হবে না। এবার ব্যাপারটা এফএসডিএল যেটা প্রস্তাব দিয়েছে যে যেভাবে বড় বড় লিগগুলো চলে, এক্সাম্পল যেমন ইপিএল বা লা লিগা, একটা কালেকটিভ ব্যাপার থাকে, সেখানে যারা অর্গানাইজিং স্পন্সর রয়েছে তারা থাকে, যারা এফএ রয়েছে তারা থাকে, অর্থাৎ যারা ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন তারা থাকে, ক্লাবসগুলো থাকে, এবং বাকি যারা স্টেক হোল্ডার্স রয়েছে, ব্রডকাস্টার রয়েছে তারা থাকে। টোটাল একটা কমিটি তৈরি হয়, টোটাল একটা সিস্টেম তৈরি হয়, সেখানে প্রত্যেকের রেভিনিউ জেনারেশন ভাগ করা থাকে, যে যা হবে তোমার একটা আলাদা আলাদা পার্সেন্টেজ থাকছে, সেখান থেকে তুমি তোমার মতো করে রেভিনিউটা তুলে নেবে। সেই সিস্টেমটা এফএসডিএল চাইছে ইন্ডিয়ান ফুটবলে লাগু হোক, আইএসএলে লাগু হোক, সেখান থেকে যা কিছু হবে সবাই যেন সাস্টেনেবিলিটির রাস্তা খুঁজতে পারে, আননেসেসারি খরচা বাঁচাতে হবে। এবার এআইএফএফ এর যেটা পরিষ্কার বক্তব্য যে এআইএফএফ এর কিন্তু সেইভাবে কোনো আর্নিং নেই, এআইএফএফ এর কিন্তু সেইভাবে কোনো রেভিনিউ জেনারেশন নেই যেখান থেকে তারা এক্সপেন্সেসগুলোকে বিয়ার করতে পারবে। এবার এফএসডিএল এখানে জানাচ্ছে যে আমরা আইএসএল এর দায়িত্ব রাখছি, ইন্ডিয়ান ন্যাশনাল টিমগুলোর দায়িত্ব রাখছি, তোমরা বাকি যা কিছু রয়েছে, যা টুর্নামেন্টস রয়েছে সব দায়িত্ব তোমরা রাখো। তোমরা মনে করছো আই লিগের বিরাট ক্রেজ রয়েছে, স্পন্সরশিপ তোমাদের থাকবে, ব্রডকাস্টিং তোমাদের থাকবে, যা কিছু ওখান থেকে প্রফিট আসবে সব তোমরা ঘরে ঢুকিয়ে নাও। একইভাবে সন্তোষ ট্রফি, আই লিগের বিভিন্ন আদার্স ডিভিশন, ইন্ডিয়ান ওমেন্স লিগ, যা কিছু রয়েছে সব তোমাদের থাকবে, তোমরা সেখান থেকে যা লাভ করবে সবটা নিজেদের ঘরে ঢুকিয়ে নাও, এফএসডিএলকে একটা পয়সা দিতে হবে না। এবার এআইএফএফ গেছে এখানে ফেঁসে, কারণ এআইএফএফ পরিষ্কারভাবে জানে, বা আমরা যারা ইন্ডিয়ান ফুটবলের সেরকম কিছুই জানি না, শুধুমাত্র ন্যাশনাল টিমকে সাপোর্ট করি বা কেউ দুটো একটা ক্লাবকে সাপোর্ট করি, তারাও খুব ভালো করে জানি যে আই লিগ বলো, সন্তোষ ট্রফি বলো, আই লিগের বিভিন্ন ডিভিশনস বলো, সেখানে কিন্তু খুব একটা ক্রেজ নেই বললেই চলে। সেইভাবে সেই জায়গাটা নিয়ে একটা হিউজ সংখ্যার দর্শক বা হিউজ সংখ্যার ভিউয়ার তারা কিন্তু একদমই ইন্টারেস্টেড নয়। অর্থাৎ এআইএফএফ সেখান থেকে খুব বেশি রেভিনিউ বা প্রফিট জেনারেট করতে পারবে না। এই জায়গাতে পুরো যে কথাবার্তা রয়েছে, পুরো যে সিস্টেমেটিক অ্যাপ্রোচগুলো রয়েছে, সেটা গেছে আপাতত স্তব্ধ হয়ে। এবং আগামী দিনে যদি এই চুক্তির রিনিউ না হয় তাহলে কি হতে পারে? তাহলে প্রথমেই যেটা হবে যে আইএসএল বন্ধ হয়ে যাবে। আইএসএলকে এআইএফএফ নিজেদের মতো চালাতে পারে,
যেহেতু আইএসএলের নাম হয়ে গেছে, এএফসি তারা নিজেদের মান্যতাও দিয়েছে, স্লট দিয়ে দিচ্ছে, সব কিছু করছে, তো আইএসএল চলতে পারে, সেই পুরনো আই লিগ বা এনএফএল সিস্টেমে আইএসএল চলতে পারে, ম্যাড় সব কিছু। সেখানে নতুন যারা ফ্যান রয়েছে তারা আর কানেক্টেড হয়তো থাকবে না এই ধরনের যদি সিস্টেম চলে। আর নাম্বার 2, যদি এআইএফএফ দেখে যে আমাদের হাতে আর কোনো অপশনস নেই, এফএসডিএল চলে গেলে আর কেউ এফএসডিএল জায়গা নেবে না, যেটা একদমই সত্যি কথা, কারণ রিলায়েন্স চলে গেলে রিলায়েন্সকে দেখে বাকি আর কেউ আসবে না। যে রিলায়েন্স যদি চলে যেতে পারে, রিলায়েন্স যদি সাস্টেন করতে না পারে, তাহলে আমরা তো পারবোই না, ওই খরচা তো একই করতে হবে, ওর থেকে তো কম খরচাতে কিছু হবে না। তাহলে এআইএফএফ এর এই যে এফএসডিএল এর লাস্ট প্রপোজালটা রয়েছে, বা মোটামুটি ওয়ান অ্যান্ড অনলি প্রপোজাল রয়েছে, যেটা একদমই নেগোসিয়েবল নয় বলেই আপাতত মনে হচ্ছে, সেটাকে মেনে নেওয়া ছাড়া এআইএফএফ এর কিন্তু কোনো রকম রাস্তা নেই। এবং সেটা যদি মেনে এআইএফএফ না নেয়, তাহলে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স তাদের যে কোথাও একটা ক্ষোভ, তাদের যে একটা কোথাও মানে সংমিশ্রিত একটা বিরাট বড় প্রতিবাদ রয়েছে, সেটা এএফএফকে কিন্তু এখান থেকে হজম করতে হবে, যেটা এতটা ইজি হবে না। তো আমার মনে হয় যে ফাইনালি যে জিনিসটা হবে, যে এআইএফএফ তাদের যা কিছু লোভ রয়েছে বাবা, নিজেদের একপাশে সরিয়ে রেখে ইন্ডিয়ান ফুটবলের এবার একটু ভালো হয়েছে, কারণ এতদিন অবধি তো ইন্ডিয়ান ফুটবলে ভালোটা কেউ চায়নি ওরা। যদি ইন্ডিয়ান ফুটবলের ভালোটা এবার সত্যি ওরা চায়, তাহলে এফএফের যে এই এফএসডিএলের যে প্রস্তাব রয়েছে সেটাকে ওরা মেনে নেবে, আগামী দিনে এফএসডিএলের সাথে একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাবে, চুপচাপ বসে দেখবে যে ইন্ডিয়ান সুপার লিগ এবং ন্যাশনাল টিম কীভাবে চলছে, আর সেটাকে ভালোভাবে সাপোর্ট করবে, তার পাশে থাকবে। এইটুকুই অন্ততপক্ষে আমার মনে হয় যে হয়তো হতে চলেছে। কিন্তু সেটা হতে গেলেও এআইএফএফ মাঝখানে কিন্তু নাটকের শেষ রাখবে না, কারণ সেখানে এমন কিছু লোকজন রয়েছে যাদের কাজটাই হচ্ছে নাটক করা, তাদের নাটকের মাধ্যমেই তাদেরকে ভেসে থাকতে হয়, নিজেদেরকে ভাসিয়ে রাখতে হয়, সেটাই তাদের একমাত্র প্রফেশন। বাট আমি বলবো তার মধ্যেও কিন্তু কিছু ভালো লোক রয়েছে যারা চায় যে ইন্ডিয়ান ফুটবলের ভালো হোক, কিন্তু তাদের সংখ্যাটা কম, তাদের সংখ্যাটা এআইএফএফে কম, সেভাবে তাদের দেখতে পাওয়া যায় না। তারা কখনো ভয়েস রেজ করলেও তাদের ভয়েস দমিয়ে দেওয়ার জন্য আরও অনেকগুলো ভয়েস রয়েছে, তাদের সংখ্যাটা খুব কম। আবার অনেকে রয়েছে যে একটা সময় তারা খারাপ ছিল, পরে বেরিয়ে গেছে বা বার করে দেওয়া হয়েছে, তারা বাইরে গিয়ে বিরাট বড় ইন্ডিয়ান ফুটবলের ভক্ত হয়ে গেছে, এরকম অনেক ব্যাপার রয়েছে। তো সেগুলো নিয়ে আমি খুব বেশি আর আজকের এই ভিডিওতে ডিসকাশনে যেতে চাই না। যেটা মোদ্দা কথা, যে আইএসএল বন্ধ হবে কি আইএসএল থাকবে কি আইএসএল অন্যভাবে চলবে, তার আগে যেটা মেন দরকার, যে এআইএফএফ আর এফএসডিএল এর এই যে একটা ঠান্ডা লড়াই রয়েছে, এই যে একটা নরম সরম গরম যুদ্ধ চলছে, সেটা শেষ হওয়া দরকার রয়েছে। সেটা শেষ করে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদেরকে স্বস্তি দেওয়াটার দরকার রয়েছে। বাকিটা ওখানে অনেক বড় বড় বোদ্ধারা রয়েছেন, তারা ব্যাপারটাকে ভালো করেই জাজ করতে পারবেন। তোমাদের এই টোটাল ব্যাপারটা নিয়ে কী কী ওপিনিয়ন্স রয়েছে, কী কী চিন্তাভাবনা রয়েছে, অবশ্যই তোমরা শেয়ার করে জানাতে থাকো। ভিডিওটা আর লেন্দি করলাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আগামী দিনে আরও ভালো ভালো বাওয়াল আসতে চলেছে, যা কিছু বাওয়াল হবে সেই বাওয়ালগুলো এখানে শেয়ার করা হবে। ততক্ষণ অবধি থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।